আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজান। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামের বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 1:30 দিকে তিনি মাতারবাড়ি থেকে হেলিকপ্টার যোগে বাঁশখালী পৌঁছান। এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিরার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন। আজ দিনে কর্মসূচির মধ্যে ফটিকছড়ি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ খবর জানাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, বাঁশখালীতে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখন না হলো আমরা অন্তত এটাকে মেরিন ড্রাইভ হিসেবে চাই। সুজানা, মাতারবাড়ি থেকে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে এই বাঁশখালীর সমুদ্র সৈকতে এসে অবতরণ করেছেন। এখান থেকে তিনি সরাসরি যাবেন বন্যায় দুর্গত 100 পরিবার যারা গৃহহারা হয়েছে তাদের একজনকে সেই গৃহর চাবি অর্থাৎ নবনির্মিত যে ঘর তৈরি করা হয়েছে সেই ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই তিনি চলে আসবেন এখানে আয়োজিত সুধী সমাবেশে। এখানে মঞ্চ প্রস্তুত রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী তিনি উপহার দিবেন এবং পাশাপাশি এখানে যারা দলীয় নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন। সুজানা, এখানে প্রচন্ড রোদ, আকাশ থেকে উত্তপ্ত রোদ এখানে আছে আর নিচে বালু। এরপরও আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য, তাকে একমাত্র দেখার জন্য। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে এই বন্যা কবলিত এলাকায় কি কি সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটা দেখার জন্য এবং এই বন্যা কবলিত অবহেলিত এলাকার উন্নয়নে কি কি উদ্যোগ নেন এবং কি কি প্রতিশ্রুতি তিনি এখানে দিয়ে যান সেটা শোনার জন্য এখানকার স্থানীয় মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি যদি আমার পেছনে আপনাকে একটু দেখাই, এখানে প্রচুর পরিমাণ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। সুজানা, সাম্প্রতিক বন্যায় এই চট্টগ্রামে অবকাঠামো, সড়ক, মৎস্য এবং প্রাণীসহ প্রায় 500 কোটি টাকারও বেশি পরিমাণ ক্ষতি হয়েছে এখানে এবং এই ক্ষতি কিভাবে কাটানো যায় সেই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে নির্দেশনা দেবেন। পাশাপাশি এখানে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে ত্রাণ সহায়তা দেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে বক্তব্য দিবেন। এরপরই প্রধানমন্ত্রী এখান থেকে সরাসরি চলে যাবেন হেলিকপ্টার যোগে ফটিকছড়ি এবং ফটিকছড়িকে সেখানে গিয়ে তিনি আহমেদ শফির কবর জিয়ারত করবেন। এরপরই হচ্ছে ওখানকার যিনি হেফাজতের বর্তমান আমির মহিবুল্লাহ বাবুনগরী তার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এরপরে হাটহাজারী চলে যাবেন এবং হাটহাজারীতে গিয়ে বন্যা কবলিত যারা আছেন তাদেরকে ত্রাণ সহায়তা এবং পুনর্বাসনের জন্য যে উপহার সামগ্রী আছে সেটি তিনি প্রদান করবেন। তো বাঁশখালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুজানা, শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রীর সফর সূচির বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত আমাদেরকে জানাবেন এবং দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন এই ব্যাপারেও আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি সুজানা, আসলে যেমনটি বলেছেন দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আসলে প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন এবং একই সাথে বিশেষ করে হাটহাজারী এবং ফটিকছড়ির
দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনগণ কিন্তু খুবই উৎসবমুখর পরিবেশে কিন্তু আসলে প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য অপেক্ষা করছেন। আমরা যেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটি হচ্ছে বড় মাদ্রাসা। এখানেই তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ শফির কবর জিয়ারত করবেন। এখানেই সেজন্য কিন্তু এখানে ভিতরে কাউকে এই মুহূর্তে প্রবেশ করতে দিচ্ছে না। এখানে কিন্তু অত্যন্ত কড়াকড়ি প্রটোকলের মাধ্যমে কিন্তু শুধুমাত্র যাদের কাছে পারমিশন কার্ড আছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন। এর পরপরই তিনি কিন্তু পাশেই রয়েছেন ডাকবাংলো, সেখানে যাবেন, সেখানে খাওয়া দাওয়া করবেন এবং এরপরে তিনি কিছুক্ষণ বিরতি রেস্ট করবেন। তারপরে তিনি কলেজ মাঠে যাবেন, সেখানে কিন্তু বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ এবং সেখানে হয়তো ছোটোখাটো একটা বক্তব্য দিবেন এমনটাই ধারণা করা হচ্ছে। তবে বিশেষ করে হাটাজারি এবং ফটিকছড়ির যেই দলীয় নেতাকর্মী এবং যারা স্থানীয় জনগণ রয়েছে তারা কিন্তু আসলে খুব উৎসবমুখর পরিবেশে কিন্তু আজকের এই দিনটিকে বরণ করছেন। তারা জানিয়েছেন আসলে তারা সাধারণত প্রধানমন্ত্রীকে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশনের পর্দায় দেখেন, আজকে তারা সরাসরি বাস্তবে দেখবেন, সেই জন্য কিন্তু তারা কিন্তু আসলে খুবই খুশি হয়েছেন। এবং একই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে ফটিকছড়ি এবং হাটাজারিতে যতগুলো তোরণ এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার দেওয়া হয়েছে সব ব্যানারই কিন্তু ওনার নির্দেশে নামানো হচ্ছে। কোথাও কিন্তু এই মুহূর্তে কোনো ব্যানার নাই, খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এই ব্যানারগুলো নামানো হচ্ছে। তবে আমরা এখনও পর্যন্ত ফটিকছড়িতে আসে নাই, কিছুক্ষণের মধ্যে তিনি বাঁশখালী থেকে রওনা দেবেন, এরপরে ফটিকছড়ি নেমে তিনি হাটাজারিতে আসবেন, এমনটাই নেতাকর্মী। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ভৌগোলিক সুবিধার কারণে আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল করতে চীনাদের আগ্রহ বেশি। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে $500 মিলিয়ন বিনিয়োগের জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। তবে পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হোঁচট খাওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। প্রয়োজনে জ্বালানির দায়িত্ব চীনা উদ্যোক্তাদের দেওয়ার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। চট্টগ্রাম বন্দর, শাহ আমানত বিমানবন্দর, কোরিয়ান ইপিজেড সহ কাছাকাছি অবস্থানে কর্ণফুলী টানেল থাকায় চীনাদের কাছে বেশ আকর্ষণীয় আনোয়ারা চীনা অর্থনৈতিক অঞ্চল। তাই তো সরকারের শীর্ষ মন্ত্রীদের অংশগ্রহণে সম্প্রতি এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করা হয়। বিরা কর্তৃপক্ষ বলছে প্রায় 16,000 কোটি টাকা বিনিয়োগ আসতে পারে আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে, যার মাধ্যমে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের আশা করছে সংস্থাটি। এরই মধ্যে বেশ কিছু কোম্পানি আগ্রহ দেখিয়েছে বলে জানান বিরার মুখপাত্র। দেশীয় উদ্যোক্তারা বলছেন জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প প্রতিষ্ঠানগুলো। এমন সময়ে চীনা অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে শঙ্কার কথা জানান বাংলাদেশ চায়না চেম্বার সভাপতি। সামগ্রিকভাবে ব্যবসা সহজ করার কথাও জানান উদ্যোক্তারা। এখানে বিনিয়োগকে নিরাপদ করা, এটাই হলো তাদের অন্তর্নিহিত বিনিয়োগকারী চাইনিজ বিনিয়োগকারীদের ভাবনার জায়গা। সেটাকে ঠিক করে দেন, দেখবেন ওই জাহাঙ্গীরনগরে যেরকম শীতকালে পাখি ঝাঁকে ঝাঁকে চলে আসে, বিনিয়োগকারীরাও বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে চলে আসবে। 80% মিল বন্ধ, আমার গ্যাস নেই, মাত্র 1.5 PSI আছে, পুরা মেশিন বন্ধ। তো এখন কি আপনি কোথায় থেকে দিবেন? আমাদের যে এই যে ওনাদের কমিটমেন্ট করা হলো, আপনি কি কমিটমেন্টটা রক্ষা করতে পারবেন? তো পলিসিগুলো একটু ঠিক করেন এবং সঠিক পলিসি করেন, যেই পলিসিতে আমাদের ইজ্জতটা বাঁচে। আমরা কথা বললে যেন বাংলাদেশের সুনাম নষ্ট না হয়। বিদ্যুৎ ও জ্বালানির দায়িত্ব বিনিয়োগকারীদের উপর ছেড়ে দেয়া কঠিন। সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানান বিরার মুখপাত্র। চাইনিজ বিজনেসম্যানদের ইন্টারেস্টের কারণে আনোয়ারাতে অলরেডি উই আর সিইং আ লট অফ ইন্টারেস্ট। আমি যতদূর জানি এখন পর্যন্ত প্রায় 40 থেকে 50টি বিনিয়োগকারী অলরেডি ইন্টারেস্ট দেখিয়েছে আনোয়ারাতে জমি নেওয়ার জন্য। তো এই অলরেডি আমরা একটা বড় একটা ইন্টারেস্ট পেয়েছি, প্রায় অ্যারাউন্ড $500 মিলিয়ন মতো। এখন আমাদেরকে এটাকেই কনভার্ট করা হচ্ছে, আমাদের একটি বড় টার্গেট হবে। নির্বাচিত সরকারের উপর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলেও জানান তিনি। আরও অনেক নতুন আমাদের ইন্টারেস্ট আসছে বিভিন্ন জায়গা থেকে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলের পক্ষ থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে। দুপুরে মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই নাম ঘোষণা করেন। এ সময় তিনি অভিযোগ করেন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং
আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের স্বার্থেই বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হয়েছে। মনোনয়ন পেয়ে কর্নেল অলি আহমদ বলেন, মানুষের স্বার্থে কাজ করতেই তারা একসঙ্গে এগিয়ে যাবেন। 11 দলের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। চলছে এই সময় দেশে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 13ই আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং 20 আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 24 জুলাই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট স্পিড কমাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করেছে প্রসিকিউশন। এখন এই ট্রাইব্যুনালে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। এর আগে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হয়। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার। হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটের কারণে চরম সংকটে পড়েছে বরিশাল অঞ্চলের সম্ভাবনাময় লেদ ও ক্ষুদ্র প্রকৌশল শিল্প। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় থমকে গেছে উৎপাদন আর লোকসানের মুখে পড়ে দিশেহারা কারিগর ও ব্যবসায়ীরা। বরিশাল সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। লঞ্চ, ট্রলার, কৃষিযন্ত্র থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানার যন্ত্রাংশ তৈরি ও মেরামতির জন্য পরিচিত বরিশালের বিউটি রোড। কিন্তু বিদ্যুৎ না থাকলে এখানকার একটি মেশিনও সচল রাখা সম্ভব হয় না। ফলে জমছে কাজের পাহাড়, নির্ধারিত সময়ে সরবরাহ করা যাচ্ছে না ক্রেতাদের অর্ডার। এতে দিন দিন কমছে আয়, বাড়ছে লোকসানের সংখ্যা। এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকদের ওপর। মেশিন বন্ধ থাকায় কমছে উপার্জনও। কাজের ব্যস্ততার বদলে কারখানায় অলস বসে থেকে অপেক্ষাতেই কাটছে তাদের দিনের বড় একটি অংশ। বেতন দেওয়া লাগে, এরকম কারণে লোডশেডিং যেতে আছে বিগত 3 মাস ধরে। যদি লোডশেডিং দেয় ঘন্টার পর ঘন্টা, আমাদের কাজের অনেক ক্ষতি হয়। ইদানিং ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে দিনে রাতে সমানতালে। শুধু ল্যাদ শিল্পই নয়, এই ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের নেতিবাচক প্রভাব পড়েছে ছোট ছোট ওয়ার্কশপ এবং অন্যান্য উৎপাদনমুখী প্রতিষ্ঠানেও। আমরা শপিং মলগুলোতে গিয়েছি, লিফলেট বিতরণ করেছি, যারা অতিরিক্ত বিদ্যুৎটা ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎটা ব্যবহার না, তাতে বিদ্যুতের সাশ্রয় হবে। তবে পরিস্থিতির উন্নয়নে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ। টাওয়ারের তার ছিঁড়ে পড়ছিল, যেটা বিকল্প পথে আমরা বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছিলাম,
সেক্ষেত্রেও আমাদের 30%-এর বেশি লোডশেডিং ওপারে হয়নি। তবে সেই টাওয়ারের বিকল্প টাওয়ার তৈরি করে ইতিমধ্যেই আমরা পূর্ণাঙ্গ রূপে গত পরশুদিন থেকে আংশিক এবং গতকালকে থেকে 100% বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। যে বিউটি রোড একসময় সিনেপ্রেমীদের পদচারণায় মুখর থাকত, আজ তা নিদারুণ অবহেলা আর বিদ্যুৎহীনতায় স্থবির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের। লিওন আজাদ, RTV। এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কের কেন্দুরভাগ এলাকায় গ্যাস সরবরাহ লাইন লিকেজ হয়ে লক্ষ্মীপুরে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সকাল 9টার পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছে জেলার 5,000 গ্রাহক। এছাড়া ওই লাইনের আওতাধীন 3টি CNG গ্যাস পাম্পেও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস পাইপ লাইন মেরামত করে সরবরাহ স্বাভাবিক রাখতে সময় লাগতে পারে বলে জানিয়েছে জেলা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক। হাম উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে সিলেটে। এ নিয়ে হাম উপসর্গে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 119 জনে। মৃতরা হচ্ছেন সিলেট MAG ওসমানী হাসপাতালের এহসানুল, জেলা সদর হাসপাতালের বেরনা রানী দাস ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আয়ান। এদিকে সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত হয়েছে 18 জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক 271 জন হাম রোগী চিকিৎসাধীন আছেন। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোরে কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় ঘটনা ঘটে। 46 বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, 4 থেকে 5 জন বাংলাদেশি চোরাকারবারি অবৈধভাবে মাগুরুলি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েন। এ সময় বিএসএফের গুলিতে তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত বলেও জানান তিনি। তবে এ সময় তার সহযোগীরা পালিয়ে দেশে চলে আসে। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। শনিবার দিবাগত রাত 3টার দিকে মাধবখালী সীমান্ত দিয়ে একজন পুরুষ ও 2 নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন বিএসএফ। খবর পেয়ে মাধবখালী বিজিবির টহল দল স্থানীয়দের সহায়তায় শূন্য লাইন থেকেই তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির বাধায় মুখে ওই 3 জন শূন্য লাইন থেকে প্রায় 40 গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। পরে সকালে 32 বিএসএফ ব্যাটালিয়নের মেতেরি ক্যাম্পের সদস্যরা গেট খুলে তাদেরকে ফিরিয়ে নেয়। চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রার নোট ও নোট তৈরির সরঞ্জাম সহ 2 জনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে আরামবাগ বালুবাগান এলাকার 3 তলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের 25 বান্ডেল জাল নোট ও নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক 2 জন হলেন জেলার শিবগঞ্জ উপজেলার তৌসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার শামীম আলী। এদিকে জাল মুদ্রা তৈরির মূল হোতাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান র্যাব কর্মকর্তা। চলতি বছরের SSC ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল সোমবার। এবারও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এই ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। 16222 নম্বরের পাশাপাশি নতুন 16140 এই নম্বরটিতেও জানান যাবে ফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সকাল 10টার পর থেকেই ওয়েবসাইট ও SMS এ শিক্ষার্থীরা ফল দেখতে পাবে। পাশাপাশি নিজ শিক্ষা প্রতিষ্ঠানেও দেওয়া হবে এই রেজাল্ট। এবছর SSC ও সমমান পরীক্ষায় মোট 18,57,344 শিক্ষার্থীর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডে 14,18,398 জন, মাদ্রাসা বোর্ডে দাখিলে 3,04,286 জন ও কারিগরি বোর্ডের অধীনে 1,34,660 জন পরীক্ষায় অংশ নেন। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।